আচ্ছা, আমরা আগের ভিডিওগুলোতে রাদারফোর্ড মডেল কি কি বলছে, দেন তোমার রাদারফোর্ডের সীমাবদ্ধতা কি সবকিছু শিখছি। এখন আমরা রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা, তোমাদের প্রথমে আগের ভিডিওগুলোতে বলা হয়েছে যে রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা, এইটার জন্যই পরবর্তীতে কেউ কোনো গবেষণা করে বের করছে, ঠিক আছে, যে ওনার সীমাবদ্ধতা কিভাবে সলভ করা যায়। তো সেই সলভ করার জন্য বিজ্ঞানী বোর সাহেব তিনি 1913 সালে একটা মডেল দিছিল। সেই মডেলে তিনটা কথা বলছে। তোমরা এক্সামে তোমার বই যেমন লেখা থাকে তোমরা এমনেই লিখবা, তিনটা ওয়ার্ড লিখবা, এইটুকু লিখে এভাবে দিয়ে বাকিটা বর্ণনা করো, এভাবে লিখে বাকিটা বর্ণনা করো। আমি কিন্তু সব বুঝাই দিচ্ছি, সেটা সমস্যা না। তাহলে তোমাদের প্রথম কথা বলছে কি স্থির কক্ষপথ, ঠিক আছে। এই কথাটা আমি তোমাদের বুঝাই দিই যে এখানে তুমি কি কি লিখবা। প্রথমে স্থির কক্ষপথে লিখবা, লিখে বা স্থির কক্ষপথ সংক্রান্ত ওয়ার্ডটা লিখে টান দিয়ে নিচে বর্ণনা করো। আমি এখন যা 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 বলতেছি এগুলা নিজের মতো করে বর্ণনা করবা। তাহলে প্রথমে কি বলবো, স্থির কক্ষপথ কি। দেখো রাদারফোর্ড কি বললো, এই যে একটা নিউক্লিয়াস, সে বলল কি এই কক্ষপথটা স্থির। স্থির বলতে বোঝায় কোনো কিছু খুব স্টেবল, যা কখনো পরিবর্তনশীল না, এটাই তো স্থির, তাই না? দুনিয়াতে যা পরিবর্তনশীল না সেটাই হচ্ছে স্থির। ওকে, তাহলে রাদারফোর্ড সাহেব, সরি রাদারফোর্ড না, বিজ্ঞানী বোর সাহেব কি বলল, যে এই প্রত্যেকটা কক্ষপথ স্থির। ধরো এই যে এটা 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, ঠিক আছে, এন দ্বারা প্রকাশ করি আমরা, এন এন 1 2 3 এভাবে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে সে কি বললো যে প্রত্যেকটা কক্ষপথ স্থির বললো, ঠিক আছে। আচ্ছা, এখন এভাবে অনেকগুলো হতে পারে, N 1 2 3 4 5 6 7 বুঝাতে পারো, ঠিক আছে। তাহলে এভাবে সে বলছে যে রাদারফোর্ড, যে প্রত্যেকটা কক্ষপথ স্থির। এখন স্থির বলতে কি, যা কখনোই পরিবর্তনশীল না। তোমরা আগের ভিডিওতে দেখবা যে আমি লাস্ট বলছিলাম যে ম্যাক্সওয়েলের থিওরি বা ম্যাক্সওয়েলের তত্ত্ব পড়াইছিলাম, ঠিক আছে। ওখানে কি বলছিলাম, এই যে এই জায়গাগুলোতে কি থাকে, ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রনগুলা চার্জিত কোনো কিছু, আমরা আগের কথা বলতেছি কিন্তু আবারও, ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী ইলেকট্রন বা চার্জিত কোনো কণা যদি ঘুরপাক খায় কাকে কেন্দ্র করে, সে চার্জ হারায় কি করবে, তার কক্ষপথ ছোট হবে, ছোট হইতে 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 এভাবে সে এখানে পতিত হবে, ঠিক আছে। কিন্তু তোমাদের একটু আগে কি বললাম, মানে ওই আগের ক্লাসে কি বলছিলাম, যে কখনোই একটা ইলেকট্রন ধ্বংস হয় না, তার মানে কি, বা একটা মৌল ধ্বংস হয় না, তার মানে কি, যে প্রত্যেকটা ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথ ওখানেই ঘুরপাক খাবে। ওখানে শক্তি যতই ক্ষয় হোক, ম্যাক্সওয়েল থিওরি অনুযায়ী শক্তি যতই কমে যাক, তাও এই কক্ষপথ তো স্থির, ভিতরে কোনো কক্ষপথ তো নাই, তাহলে সেই হিসেবে তো সে কখনোই নিচের দিকে আসতে পারবে না, বুঝছো। তাহলে এই যে আগের কথা অনুযায়ী যে ইলেকট্রন বা একটা মৌল ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল ম্যাক্সওয়েল থিওরি অনুযায়ী, যে এরকম ঘুরপাক খাইতে 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 এভাবে আসার কথা ছিল, কিন্তু বিজ্ঞানী বললো কি যে না, আহ, এরকম কখনো হয় না। হয়তো ইলেকট্রন শক্তি হারাইতে পারে, কিন্তু তার কক্ষপথ সবসময় স্থির থাকবে, কোনো কখনোই পরিবর্তনশীল হবে না। দেখো যখন নিচের দিকে আসতেছে নতুন কক্ষপথ তৈরি হচ্ছে না, তাহলে এটা তো তোমার একটা অপরিবর্তনশীল অবস্থা বা অস্থির অবস্থা, কিন্তু সেটা স্থির বলছে, তার মানে কি কক্ষপথ কখনোই এখান থেকে এরকম হওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পারছো কথা? এটা দ্বারা সে কি বললো, যে তোমার একটা পরমাণু স্থির থাকবে। ওকে, এখানে এখন আর কি কি বর্ণনা তুমি করতে পারো স্থির কক্ষপথের আন্ডারে। এন এর মান 1 2 3 4 5 6 7 এভাবে লিখতে পারো, ঠিক আছে। আর এখান থেকে একটা এমসিকিউ হয়, হ্যাঁ। এন এর মান যে 1 হয় তাহলে কে বলবো, 2 হলে এল, 3 হলে এম, আর 4 হলে এন, ঠিক আছে। এখন যে কথাগুলো বলতেছে এগুলো একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এন এর মান 1 2 3 4 5 6 7 অব্দি হইতে পারে, কে এল এম এন। এখন তোমাকে এখানে বলতে পারে যে এন এর মান 1, হ্যাঁ। দেখো আমি একটু পরের স্লাইডে যাই। ধরো এন এর মান বলছে কি, এন এর মান 1, তাহলে ওই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, এর জন্য একটা সূত্র আছে, 2n², ঠিক আছে। সূত্রটা কি, 2n²। তাহলে এন মানে কি, প্রধান কক্ষপথ, ঠিক আছে, প্রধান কক্ষপথ। আরো অনেক কিছু বলা যায়, আমি একটু সবগুলো লিখেছি। এন এন কে দ্বারা আমরা কি বলছিলাম, স্থির কক্ষপথ, প্রধান কক্ষপথ বলতে পারো। প্রথম পয়েন্ট আমাদের কি ছিল, স্থির কক্ষপথ ছিল, স্থির কক্ষপথ বলতে পারো। তারপর অরবিট বলতে পারো, ইভেন শেল বলতে পারো, ঠিক আছে। তাহলে তোমার দেখো ওই যে যে স্থির কক্ষপথ সেটাকেই তুমি বলতে পারো প্রধান কক্ষপথ, সেটাকেই তুমি বলতে পারো হচ্ছে অরবিট, সেটাকে তুমি শেল বলতে পারো। আমরা কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা। এন এর মান কত হয়, 1 2 3 4 5 6 7। ওকে, এখন আসো, তোমাকে এমসিকিউ কেমন দিবে বলতে পারে যে 3 নম্বর কক্ষপথে কয়টি ইলেকট্রন ধারণ ক্ষমতা। সেক্ষেত্রে আমরা জাস্ট এই সূত্রে 3 বসাইলে আমার কত হয়, এই দেখো আমরা যদি 3 বসাই দিই তাহলে হচ্ছে 3² আর 2, ঠিক আছে। তাহলে আমার কত হবে, 18, ঠিক আছে। এটা তোমরা জানোই 3 নম্বর কক্ষপথে। কিন্তু এইভাবে বলাটাও একটু ইজি হয়, হ্যাঁ, তোমাদের জন্য। কিন্তু কঠিন কখন হয়, তোমাকে বলছে কি, যে কে শেলে কয়টি ইলেকট্রন থাকে, ঠিক আছে, শেল এ কয়টি ইলেকট্রন থাকে।
এটাও কঠিন ঠিক না, মানে একটু ট্রিকি প্রশ্ন এই আর কি, কঠিন না। হ্যাঁ, দেখো আগের স্লাইডে তোমাদের একটু দেখাই দিই। কে বলতে আমরা কত বুঝেছিলাম? 1 বুঝেছিলাম। তাহলে আমাকে এন এর মান কত বসাইতে হবে? 1 বসাইতে হবে, ঠিক আছে? 2n স্কোয়ার। তাহলে আমরা এখানে কত হয়? 1 স্কোয়ার 1, তাহলে দুইটা, ঠিক আছে? এখন আবার দেখো যদি আমি তোমাকে বলি যে এম কক্ষপথে কয়টা ইলেকট্রন, তোমরা তাহলে কত করবে? এন এর মান যদি এম কক্ষপথ, এম ইকুয়াল টু, তাহলে এন এর মান কত হবে? 3 হবে, জাস্ট এই যে 18টা হবে, বুঝছো? তাহলে এখানে এভাবে একটা এমসিকিউ হতে পারে। তাহলে আমরা এখানে এমসিকিউ প্লাস তুমি যদি বোর মডেল আসে তাহলে কি লিখবা সেটা বলে দিলাম। তাহলে আমরা একটু বলি যে কি লিখলাম। বললাম যে প্রথমে যে ম্যাক্সওয়েলের যে ম্যাক্সওয়েলের যে কথাটা ছিল যে একটা চার্জিত কোনো কিছু একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরপাক খাইলে সে একসময় চার্জ হারায় কেন্দ্রে পতিত হবে, একটা মৌল ধ্বংস হয়ে যাবে, ব্যাপারটা এমন ছিল। কিন্তু মৌল কখনো ধ্বংস হয় না। এই ব্যাপারটাকে প্রমাণ করার জন্য বোর কি বলে যে না, কোনো কক্ষপথ ছোট হওয়ার সুযোগ নাই, বড় হওয়ার সুযোগ নাই, ঠিক আছে? এটাই হচ্ছে স্থির। স্থির মানে কি? কখনোই পরিবর্তনশীল না। ছোট হলেও সে পরিবর্তনশীল, বড় হলেও সে পরিবর্তনশীল। ব্যাপারটা অস্থির অথবা পরিবর্তনশীল। তাহলে আমাদের পরিবর্তনশীল না, অথবা ইলেকট্রন এখানে সারাদিন ঘুরপাক খাবে, ব্যাপারটা এমন। তারপর আসো যে তাহলে আমাদের স্থির কক্ষপথ শেষ। আমরা এখন পরের পয়েন্টে আসি যে দেখো জাস্ট কি মনে রাখবো, এইভাবেই লিখবা তোমরা এক্সামে যদি ভালো মার্ক পাইতে চাও। এইভাবেই বলছি, তোমার বইয়ে যা লেখা থাকে ওইটুকু যে বর্ণনা করো, কিন্তু এই 3টা হেডলাইনের আন্ডারে বর্ণনা করো, ঠিক আছে? যখন বড় হবা তখন তোমরা ব্যাপারগুলো বুঝবা। ইন্টারের বইগুলোতে দেখুন দেখবা, আমি তোমাদের ইন্টার বই পড়াচ্ছি না, কিন্তু একটু ওখান থেকে সহজ করে দিচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, কৌণিক ভরবেগ সংক্রান্ত। তাহলে কৌণিক ভরবেগ আমরা একটু কি, এটা একটু পরের স্লাইড যাই। আহ ধরো কৌণিক ভরবেগ, আমরা একটু ভরবেগ ব্যাপারটা বুঝি, তারপর কৌণিকে যাবো, ঠিক আছে? এটা ফিজিক্সের বিষয়বস্তু। হ্যাঁ, ভর বেগ তোমরা জানো, ভর আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। আর বেগ আমরা কি দ্বারা প্রকাশ করি? এই যে এম। আর বেগ আমরা প্রকাশ করি হচ্ছে ভি দ্বারা, ঠিক আছে? তাহলে ভর আর বেগের গুণফলই হচ্ছে ভর বেগ। আমি কিন্তু এখন কৌণিকে যাই নাই। হ্যাঁ, ধরো আমি আমি দৌড়াবো। হ্যাঁ, ধরো আমি হাঁটলাম বা আমি হেঁটে গেলাম, ঠিক আছে? তো এই হেঁটে যাওয়ার জন্য আমার একটা বেগ তৈরি হয়েছিল না? অল্প একটা বেগ হোক, অথবা আমি দৌড়াইলাম, ধরো আমার দৌড়ানোর সময় একটা বেগ তৈরি হয়েছে, আর আমার নিজের একটা ভর আছে না? ধরো আমার ভর 60 কেজি। ধরো আমি হাঁটার সময় আমার বেগটা ছিল ধরো ধরে নাও 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমার ভরবেগ কত হবে? এই 60 আর 4 তুমি গুণ করে দিবা, তাহলে আমাকে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এমভি 60 গুণন 4, তাহলে আমার কত হবে? 240, ঠিক আছে? একক এরকমই কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের ভরবেগ। এখন ভরবেগ কাদের ক্ষেত্রে হয়? যদি কোনো একটা বস্তু সরল রেখায় চলে। ও এখানে 240, ওকে। আচ্ছা দেখো, তাহলে এই যে ভরবেগ ব্যাপারটা কি? যদি কোনো একটা বস্তু সরল রেখা বরাবর চলে, ধরো একটা ট্রাক, বাস সরল রেখা বরাবর যাচ্ছে, রাস্তায় চলতেছে, সেটা হচ্ছে তার, সেক্ষেত্রে আমি তার ভরবেগ বের করবো। কিন্তু আমরা কিন্তু এখানে ভরবেগ বিষয়বস্তু না, আমরা কৌণিক ভরবেগের কথা বলতেছি। তাহলে এটা একটু আমি যদি মিশাই, তাহলে কৌণিক ভরবেগ তোমার একটু বলে দিই সেটা কি জিনিস। দেখো এ পাশে লিখি যে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এইটা কি জিনিস? এটা হচ্ছে জাস্ট সরল রেখা না, যদি কেউ বৃত্তাকার পথে ঘুরপাক খায়, ঠিক আছে? ধরো এই যে একটা কিছুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরপাক খাচ্ছে, এই ক্ষেত্রে কৌণিক ভরবেগ বের হবে, ঠিক আছে? জাস্ট কিছুই না, আগের ভরবেগের সাথে তুমি কি করবা? এই যে ব্যাসার্ধ পাইছিলে এটা তুমি জাস্ট কি করে দিবা? গুণ করে দিবা। তাহলে কৌণিক ভরবেগ ইকুয়াল টু কি? এম। আগের ভরবেগ কল্পনা করে যে দেখো এখান থেকে লেখো ভর এম, বেগ ভি, আর কৌণিকের জন্য আমার কি এক্সট্রা অ্যাড করা লাগবে? আর। তাহলে সুন্দর করে লিখো, সুন্দর করে লিখো যে এম ভি আর। তাহলে কৌণিক ভরবেগ হলো কি? এম ভি আর, ঠিক আছে? তাহলে কৌণিক ভরবেগ হলো আমরা এই কথা লিখবো যে এম ভি আর। এম মানে কি? যেহেতু আমরা এখানে একটু আগে যেটা বুঝেছিলাম এটা আমরা মানুষ বা ফিজিক্সের ক্ষেত্রে বলছিলাম, তখন তোমার ওই ফিজিক্সের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে ভর বলবে, কিন্তু এখানে তো খুব ক্ষুদ্রতম ব্যাপার স্যাপার ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে ইলেকট্রনের ভর ধরবো, এটা এম, ঠিক আছে? আর ভি হচ্ছে বেগ, ইলেকট্রনের বেগ ধরবো। আর আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। ধরো তোমার এই কক্ষপথে থাকলে তুমি আর একটা ধরবা, তোমার এই কক্ষপথে আর আরেকটা চেঞ্জ হয়ে যাবে না? ও আরেকটা কথা বলি যে আমাদের কৌণিক ভরবেগের সৃজনশীল প্রায় প্রায় আসে, ঠিক আছে? তোমাদের ধরো বোর মডেল তো ইম্পর্টেন্ট, আবার বোর মডেলের 2 নম্বর পয়েন্টটাই ইম্পর্টেন্ট, এটা আলাদা করেই সৃজনশীল আসে, ঠিক আছে? মানে এমন প্রশ্ন হতে পারে যে একটা উপরে ছবি দিচ্ছে বোর মডেলে, দিয়ে বলতেছে কি যে তুমি হচ্ছে বোর মডেল বর্ণনা করো গ নাম্বার বা ঘ নাম্বারে, অথবা গ বা ঘ নাম্বারে শুধুমাত্র 2 নাম্বার পয়েন্ট কৌণিক ভরবেগ দিয়েই একটা আলাদা প্রশ্ন হতে পারে, ঠিক আছে? সো আমরা এই পয়েন্টটাকে আলাদা গুরুত্ব দিব। তাহলে দেখো ধর এই কক্ষপথ, যখন তুমি এই কক্ষপথের ইলেকট্রনের জন্য বের করলে তুমি এইটুকু নিবা ব্যাসার্ধ, এই কক্ষপথের জন্য বের করলে কি করবে? এইটুকু নিবা, ঠিক আছে? ওকে। এখন তোমাকে কি বের করতে হবে? এমভিআর মানে কৌণিক ভরবেগ। এই পুরাটা মানে কিন্তু কৌণিক ভরবেগ, পুরোটা মানে কিন্তু কৌণিক ভরবেগ, ঠিক আছে? আচ্ছা, এখন এটার সূত্র কি?
এন এইচ বাই 2 পাই। ওকে, আচ্ছা এখন আসো এগুলো আমি কি লিখলাম, এইটুকু মান হচ্ছে এটা একটা পরীক্ষালব্ধ ফলাফল। হ্যাঁ, তোমার হচ্ছে বিজ্ঞানীরা দেখছে যে কৌণিক ভরবেগের মান কিভাবে একটা তারা পরীক্ষালব্ধ একটা সূত্র দিয়ে ফেলছে। ব্যাপারটা কেমন দেখো, তুমি যদি এন এর দিকে তাকাও, এন মানে হচ্ছে ওই যে একটু আগে আমরা পড়ে আসলাম স্থির কক্ষপথ, অরবিট, শেল, এই কথাগুলা। তাহলে এখানে যদি কোনো ইলেকট্রন থাকে এন এর মান কত লিখবো? অবশ্যই ওয়ান লিখবো, তাই না? অবশ্যই ওয়ান লিখবো। এখানে লিখবে ওয়ান লিখবো। যদি এখানে ইলেকট্রন থাকে আমি কি লিখবো? এন এর মান টু লিখবো। তার উপরে যদি থাকে কি লিখতাম? থ্রি লিখতাম, ফোর লিখতাম। তাহলে এন এর মানটা তোমার সবসময় শুধু পরিবর্তন হয়, ঠিক আছে? টু তো টুই, আর পায়ের মতো জানো 3.14, আর এইচ কি? প্লাঙ্কের ধ্রুবক। আচ্ছা দেখো এখানে আমাদের এইচটা কি? এইচটা হচ্ছে 6.624 গুণন 10⁻³ জুল সেকেন্ড। যাদের তোমাদের বইয়ের অত বড় একক পড়তে প্রবলেম হয় তারা জুল সেকেন্ড এককটা পড়বা, ঠিক আছে? আর এটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। ওকে, আমরা একটু দেখি যে তোমাদের বই একক কই থেকে আসছে। যদি তুমি জুলের একক দেখো তাহলে জুল মানে বোঝায় কেজি, তোমার হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে? আহ, এটাকে দেখো আমরা হচ্ছে যদি জুল সেকেন্ডে কনভার্ট করি, একই ব্যাপার। জাস্ট তুমি যদি জুল সেকেন্ড বলো তাহলে আমি জুলের জায়গায় দেখো বসাইলাম হচ্ছে জুলের একক কিন্তু এটুকু, হ্যাঁ এটুকু জুলের একক। ওকে, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 গুণন এই যে, তাহলে আমার কি আসছে আলটিমেট কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। তোমাদের বই এটা এইভাবে দেখানো আছে, কেজি মিটার স্কোয়ার এই যে এভাবে লেখানো আছে, ঠিক আছে? তোমরা যদি চাও এটা পড়তে পারো, অথবা মনে হয় যে না আমার খুব বেশি প্রবলেম, আমি জাস্ট জুল সেকেন্ড ওয়ার্ডটা উচ্চারণ করবো। ওকে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে এইখানে যে বললাম যে এই পয়েন্টটাই আলাদা করে ইম্পর্টেন্স বহন করে, সৃজনশীল হয়। আর এটার মতো সোজা সৃজনশীল কোথাও হইতে পারে না। হ্যাঁ, আমি একটু তোমাদের একটা দেখাই সৃজনশীল কেমন হয়। আমি যদিও পরে প্র্যাকটিস করাবো, এখানে তোমাদের অল্প করে জাস্ট দেখাই দিই যে আচ্ছা দেখো, ধরো তোমার ম্যাথ আর কি আসতে পারে এখান থেকে, তোমাকে বলতে পারে যে কৌণিক ভরবেগ বের করো। তাহলে কৌণিক ভরবেগ এই যে এই কক্ষপথে বের করতে পারো, দুই নম্বর কক্ষপথে বের করতে পারো, তিন নম্বর বের করতে পারো। তোমাদের লেভেল থেকে তিন নম্বর কক্ষপথে যাওয়া ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে? চার অব্দি যাওয়ার কোনো সুযোগই নেই। যদি তাও যায় তাও পারবা, বসে তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা। জাস্ট দেখো তাহলে তোমরা কি করবা, যদি ধরো এই কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে, কি করবা তোমরা? তোমরা সুন্দর করে গোছায় লিখবা উই নো দ্যাট, বা আমরা জানি, উই নো দ্যাট, এই লিখবা। তারপর এইটুকু পুরাটা মানে কি? কৌণিক ভরবেগ। তাহলে আমরা কি লিখবো? এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তোমরা পায়ের মান তোমাদের মুখস্থ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা তোমার প্রশ্নে দেওয়া থাকতে পারে, না থাকলে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, এমসিকিউ আসতে পারে। আর জাস্ট শুধু এন এর মান বসানো মানেই তুমি 3 মার্ক বা 4 মার্ক পাচ্ছ। এর থেকে কি সোজা ম্যাথ হতে পারে? জাস্ট দেখো কয় নম্বর কক্ষপথে বলছে? 2 নম্বর কক্ষপথে। জাস্ট আমি কি করব, এটুকু কোনো এখানে কোনো কাজ নাই, এটুকু মানেই তো কৌণিক ভরবেগ। বুঝতে পারছো? আরো একটু লিখবা উই নো দ্যাট, বাংলায় লিখবা কৌণিক ভরবেগ, তারপর লিখবা যে এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তাহলে এন এর জায়গায় আমি কত বসাবো? 2 নম্বর কক্ষপথে ছিল আমার, জাস্ট 2 বসাবো। এইচ এর জায়গায় আমি কত বসাবো? 6.624 গুণন 10⁻³ তারপর আমি কি বসাবো? নিচে 2, আর পায়ের মান বসাবো 3.14। জাস্ট এর থেকে কি সোজা ম্যাথ হওয়া পসিবল? জাস্ট এখন তোমরা একটু ক্যালকুলেশন করে নিও যে কত আসে। আর একক যেহেতু ভরবেগ, জাস্ট ভরবেগের একক বসাই দিবা। এই এর থেকে তাহলে সোজা আর ম্যাথ এই মুহূর্তে হওয়া সম্ভব না। হ্যাঁ, আমরা এখন তাহলে যদিও একটু পরে আমরা আমরা সৃজনশীলের ক্ষেত্রে ম্যাথগুলো একটু সলভ টলভ করে সবকিছু করে দেখাই দেবো আবারও। আমি জাস্ট বললাম এখানে কিভাবে ম্যাথ হতে পারে। ধরো তোমাকে বলছে যে 1 নম্বর কক্ষপথ, এখানের ভরবেগ সবকিছু একই, জাস্ট এন এর মান কত বসবে? 1 বসবে। 3 নম্বর বলছে এন এর মান কত বসবে? 3 বসবে। ধরে না, আমি তোমাকে কি বললাম, তোমার স্যার সর্বোচ্চ 3 অব্দি দিতে পারে, ধরো 4 দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই। কি করবা এখানে? জাস্ট 4 বসায় দাও। জাস্ট অনেক বেশি কাটাকাটি হয়ে গেছে। ওকে দেখো, জাস্ট এখানে তুমি কি করো? 4 বসায় দাও। যদি বলে 5, কোনো সমস্যা নেই, 5 বসায় দাও, 6 বসায় দাও, 7 বসায় দাও, যা দিবে দিবে। জাস্ট এর থেকে সোজা ম্যাথ হইতে পারে না। ওকে, আচ্ছা আমরা আসি তাহলে এই ম্যাথটা আবার প্র্যাকটিস করবো আমরা সামনে। আমরা এখন 3 নম্বর পয়েন্টে আসি। ওকে, আমাদের 3 নম্বর যে পয়েন্ট, এটা একটু দেখো। 3 নম্বর পয়েন্ট আমাদের কি ছিল তোমাদের মনে আছে? বর্ণালী সংক্রান্ত, ঠিক আছে? ও তাহলে আরেকটু বলে আসি আগের কথাই আমি। তাহলে এখানে আমরা কৌণিক ভরবেগ ব্যাপারটা তো বুঝছি, তাই না? যে কি ছিল এই যে কৌণিক ভরবেগ। তাহলে আমরা কৌণিক ভরবেগে বলবো কি, যে প্রত্যেকটা ইলেকট্রন তার কক্ষপথে একটা নির্দিষ্ট বেগে ঘোরে, এই বেগটাকে বলা হয় কৌণিক ভরবেগ। তারপর তোমরা কি লিখবা? এই যে এম ভি আর ইকুয়াল টু এন এইচ টু পাই। তারপর আরো কি কি লিখবা? লেখাটাকে বড় করতে হবে। হ্যাঁ, তোমাকে বুঝতে হবে যে আমি কি লিখলে মার্ক পাবো। জাস্ট
ওই তো বললা যে ইলেকট্রন ঘুরতেছে কৌণিক ভরবেগ, তারপর লিখবা কি, আমরা জানি যে কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr = n/2। তারপর আবার সুন্দর কি কেমন লিখবা, এখানে লিখবা যে m মানে কি, v মানে কি, r মানে কি, n মানে কি, h মানে কি। তোমার স্যাররা তাহলেই খুশি, পাই মানে তো পাই। তো তোমার স্যাররা এইটুকু লিখলেই তোমার এক পৃষ্ঠা পার হয়ে যাবে, বুঝছো? তাহলে তো এইটুকু লিখলে তো তোমার স্যাররা খুশি, ফুল মার্ক, বুঝছো? তো এই হচ্ছে কথা, যে তোমাকে এত বেশি কিছু লেখা খুব ইম্পর্টেন্স বহন করে না। তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট কি লিখবো বললাম, আমরা একটু 3-এ যাই। 3 কি, বিকিরণ বর্ণালী সংক্রান্ত। বিকিরণ বর্ণালী, বা সরি, আমি তখন তোমাদের বর্ণালী বলছি, বিকিরণ কি জিনিস সেটা বাদ দাও, আপাতত তোমাদের লাগবে না। তোমার মনে রাখো বর্ণালী সংক্রান্ত কথা বলছিলাম, বর্ণালী সংক্রান্ত বলছিলাম, ঠিক আছে? এই ব্যাপারটা কি জিনিস, বর্ণালী কি জিনিস, তোমরা ধরো ওই যে রংধনু দেখছো না, রংধনু, রংধনুতে যে 7টা রং বের হয়, এগুলো একটা বর্ণালী, ঠিক আছে? তো সকল বর্ণালী যে তুমি দেখতে পাবো ব্যাপারটা এমন না, কিছু বর্ণালী খালি চোখে দেখা যায়, কিছুগুলো যায় না। যেমন দেখো, তুমি কি এক্স রে করতে যাও কখনো, এক্স রে কি দেখতে পাও? পাও না, এক্স রে তো একটা বর্ণালী, বা একটা আলোর রশ্মি, আলোর রশ্মি মেইনলি বর্ণালী। ধরো তুমি তো সূর্য থেকে যে ইউভি রশ্মি আসে দেখতে পাও? পাও না। এরকম অনেক আছে, আইভি, তারপর আইআর রশ্মি, মানে অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, এক্স রে, এগুলো তুমি একটাও দেখতে পাও না। তুমি জাস্ট কিটুকু দেখতে পাও, দৃশ্যমান আলো দেখতে পাও, ওই বেনি আসহ কলা যে কয়টা, ঠিক আছে? তাহলে এর বাইরে তুমি দেখতে পাবা না। তাহলে আমরা এখন এগুলো সবই বর্ণালী, সোজা কথা। এখন বর্ণালী কি জিনিস এটা একটু আমি বলার চেষ্টা করি তোমাদের। দেখো, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ। একটা কথা মনে রাখবা, প্রত্যেকটা কক্ষপথের শক্তি নির্দিষ্ট, শক্তি নির্দিষ্ট। এই শক্তির মান কত এটাও আমি জানি, তোমাদের বলতে চাচ্ছি না বা বলার দরকার নাই, তোমাদের লেভেলে লাগবে না এটা, জাস্ট আমি তোমাদের সোজা করে বলতেছি, সোজা কথা। দেখো, ধরো এটার শক্তি ধরে নাও আমি 10 জুল ধরছি, ঠিক আছে? এটা ধরে নিলাম 20 জুল শক্তি, হ্যাঁ, ওকে। মেইনলি যদি বাস্তব জীবন দেখো, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট হিসাবে হিসাব করি আমরা, ওইগুলো তোমার জানার দরকার নেই, তুমি জাস্ট বোঝার স্বার্থে তুমি বুঝলেই মিটে গেল। তাহলে এখানে দেখো, এটাকে আমি প্রথম কক্ষপথে কি ধরছি, 10 জুল, পরের কক্ষপথে কত ধরছি, 20 জুল। এই কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে সবাই 10 জুল শক্তি নিয়েই অবস্থান করতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আমি কিন্তু বর্ণালী বোঝাচ্ছি, একটু ভালো করে মনোযোগ দাও। এই কক্ষপথে যে 8টা ইলেকট্রন থাকে সবাই কি নিয়ে থাকবে, 20 জুল শক্তি নিয়েই থাকবে, ঠিক আছে? তোমরা একটা কথা মনে রাখবে যে পৃথিবীতে শক্তির কোনো সৃষ্টিও নাই, শক্তির কোনো বিনাশও নাই। পৃথিবীতে আল্লাহ পৃথিবীর শুরুতে যে শক্তি দিয়েছিল, প্লাস মাইনাস স্কয়ার সমান সব, হ্যাঁ, ওই সব সময় সমানই থাকবে। তো ধরো এখানে যে ব্যাপারটা, এই যে ইলেকট্রনটা, হ্যাঁ, আরো এখানে থাকবে, আরো থাকবে এখানে, ঠিক আছে? তাহলে এখানে এই কক্ষপথে যে কোনো ইলেকট্রন যদি থাকে, আমি ধরে নেওয়া অনুযায়ী সেটা কত হইতে হবে, 20 জুল। এই কক্ষপথে যদি কোনোটা থাকে সেটা ধরে নেওয়া অনুযায়ী কি হইতে হবে, 10 জুল হইতে হবে, ঠিক আছে? এখন ধরো, ধরে নাও তোমার হচ্ছে এখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে এখানে যাইতে যাচ্ছে, ঠিক আছে, এখানে যাইতে যাচ্ছে, বুঝছো? কিন্তু আমি তোমাকে প্রথমে বলেছি যে এই কক্ষপথে ইলেকট্রন কত শক্তি নিয়ে এখানে অবস্থান করছে, 10 জুল শক্তি নিয়ে অবস্থান করছে, ঠিক আছে, ওকে। তো এই যখন 1 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বরে যাবে, তাহলে তার শক্তি কত হওয়া লাগবে? ওই যে বলেছিলাম যে 2 নম্বরের জন্য ফিক্সড শক্তি কত, 20 জুল। তার মানে কি, যখন এই লাফ দিয়ে 2 নম্বর কক্ষপথে যাবে, আর শক্তি অবশ্যই 10 থেকে 20 হইতে হবে। তো বাকি যে 10, এই যে 10-এর যে ঘাটতি, এই 10 কি উড়ে উড়ে আসবে না, এই 10 তোমাকে পরিবেশ থেকে দিতে হবে, অথবা এই 10 পরিবেশ থেকে এই ইলেকট্রনটা শোষণ করে নিবে। তাহলে এই যে শোষণ করে নিল, শোষণ করে নিবে, শক্তি কি করবে, শোষণ করে নিবে, তখন একটা বর্ণালী সৃষ্টি হবে। সেই বর্ণালীর নাম হচ্ছে শোষণ বর্ণালী, মানে একটা আলো সৃষ্টি হবে যেটা হচ্ছে কালো রঙের, বুঝছো কথা? তাহলে এই যে যে ব্যাপার কি, যে হচ্ছে এখানে শক্তি কত ছিল, 10 ছিল, কিন্তু এখানে যখন সে যাবে তাকে কত হইতে হবে, 20 হইতে হবে। এই যে 10, তার নিজস্ব শক্তি এখানে 10 ছিল ইলেকট্রন, মানে কক্ষপথের শক্তি 10, এখানে যে ইলেকট্রন অবস্থান করছে তার শক্তিও 10। তো সে যখন তোমার হচ্ছে সেকেন্ড কক্ষপথে যাবে, তখন তার কি হইতে হবে, বললাম যে কক্ষপথের শক্তি 20, তার মানে সকল ইলেকট্রন শক্তি কত হইতে হবে, 20 হইতে হবে, কিন্তু ওর ছিল কত, 10। তার মানে এখান থেকে যখন উপরে যাবে, এক্সট্রা 10 কি করতে হবে, তোমাকে হয় যোগান দিতে হবে, অথবা পরিবেশ থেকে সে শুষে নিবে, শুষে নিবে। এটাকে আমি কি বলবো, শোষণ বর্ণালী। দেখতে কেমন হয়, কালো বর্ণের হয়, বুঝছো? এত কিছু লিখবা না, আগে তোমার ব্যাপারটা বোঝো আমি কি বলতে চাচ্ছি, হ্যাঁ। তারপর দেখো, ধরো এটা তো আমরা নিচ থেকে উপরে নিয়ে গেলাম, উপর থেকে যদি নিচে নিয়ে এসে, তাহলে কি হবে? ধরো এই যে এখানে যে ছিল ওই অনুরূপ কথা, যে কত জুল নিয়েছিল, 20 জুল নিয়েছিল, ওকে, কত জুল নিয়েছিল, 20 জুল নিয়েছিল। তাহলে ও কি করবে, লাফায়া নিচে আসবে, লাফায়া নিচে আসবে, ঠিক আছে? তাহলে দেখো, এর জন্য 20 জুল, এর জন্য কত জুল, 10 জুল, মানে বা এই জায়গায় অবস্থান করার জন্য শক্তি কত জুল লাগবে, 10 জুল লাগবে।
তাহলে দেখো তো এর নির্দেশ ছিল কত, 20 জুল, এখানে আসার জন্য কত হইতে হবে, 10 জুল হইতে হবে। তাহলে ধরো এখান থেকে সে এখানে এসে 10 জুল হয়ে গেছে, বাকি 10 কি করবে, পরিবেশে সে দিয়ে দিবে। আর আগে সে কি করছিল, পরিবেশ থেকে নিছিল। তাহলে এই যে দিয়ে দেওয়ার ব্যাপারটাকে বলা হয় বিকিরণ বর্ণালী। কি বলা হয়, বিকিরণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, ঠিক আছে। এই দিয়ে দেওয়ার ব্যাপারটাকে কি বলবো আমরা, বিকিরণ বর্ণালী বলবো, ঠিক আছে। বিকিরণ বর্ণালী কি বর্ণের হয়, বিভিন্ন বর্ণের হতে পারে, তোমার হচ্ছে ইটের মতো লাল দেখাতে পারে বা সোনালী বর্ণের দেখাতে পারে। যেমন ধরো তোমাদের একটা উদাহরণ দিই একটু। ধরো তুমি ক্যালসিয়াম নিছো, হ্যাঁ, ক্যালসিয়াম নিছো, ওকে। আচ্ছা, এখন ধরো তুমি ক্যালসিয়াম নিছো, নেওয়ার পর তুমি ধরো এই ক্যালসিয়ামকে, তরল ক্যালসিয়াম, ঠিক আছে, ধরো একটা পাত্রে ক্যালসিয়াম ছিল তরল, তুমি এখানে একটা কোন একটা হাতল বা কিছু নিছো, নিয়ে এখানে একটু ক্যালসিয়াম, এর মাথায় একটু ক্যালসিয়াম নিয়ে নিছো, ঠিক আছে। তারপর সেটা তুমি কি করলে, একটা মোমবাতি নিছো একটা, ঠিক আছে, মোমবাতি নিছো। তারপর এই যে তুমি ক্যালসিয়াম এর মাথায় নিছিলা, সেটা তুমি কি করলা, এখানে ধরো এটা একটা উদাহরণ জাস্ট বোঝার জন্য, তুমি যে না মনে রাখতে চাও না মনে রাখো, সমস্যা নাই। জাস্ট এখানে তুমি কি করলা, এই যে হচ্ছে একটা মোমবাতি নিয়ে সেই ক্যালসিয়ামটাকে তুমি একটু আগুনে ধরলা। তুমি কি দেখবা জানো, একটু পর দেখবা যে ওই আগুনের বর্ণ ইটের মতো লাল হচ্ছে। কেন হচ্ছে, এখানে মেইনলি বিকিরণ বর্ণালী তৈরি হয়। কেন সেটা তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে আমি এটা শেষ করব। ধরো ক্যালসিয়াম তো একটা মৌল, তাই না, 20 নম্বর মৌল। যখন তুমি এখানে তাপ দিচ্ছ, ক্যালসিয়াম তাপ নিচ্ছে, ধরো ক্যালসিয়াম তাপ নিচ্ছে, ঠিক আছে। ক্যালসিয়াম যদি তাপ নেয়, তাপ নেওয়া মানে কি, শোষণ, ঠিক আছে, তাপ নেওয়া মানে কি, শোষণ, ঠিক আছে। তাহলে সে প্রথম দিকে কি করবে, নিচের ইলেকট্রনগুলা সব উপরের দিকে উঠবে, বুঝছো, নিচের ইলেকট্রনগুলা কি করবে, শোষণ করে উপরের দিকে উঠবে। তাহলে উপরের দিকে উঠলে কি হবে, তখন কালো দেখা যাবে, বুঝছো। কিন্তু আমি কি বললাম, যে উজ্জ্বল বর্ণের, মানে একটা হচ্ছে ইটের মতো লাল বলছি। কিন্তু একটা কথা মনে রাখবা, যে যে ইলেকট্রন যে কক্ষপথে থাকে, সে তুমি জোর করে উপরে পাঠাই দাও শক্তি দিয়ে, সে ওখানে বেশিক্ষণ থাকবে না, একটু পরে সে কি করবে, নিচে আসবে। তাহলে ধরো সে 10 জুল অবস্থায় ছিল, তাপিত শক্তি, এই তাপ মানে শক্তি, সে তাপ হিসেবে আরো 10 জুল শক্তি নিয়ে 20 জুলের জায়গায় গেল, তখন কি হয়েছিল, শোষণ বর্ণালী হয়েছিল, তখন তুমি কালো দেখতে পাইছিলা। কিন্তু এখানে কি বেশিক্ষণ থাকবে, বলছি যে থাকবে না। সে ওখানে কিছু সময়ের জন্য তুমি জোর করে শক্তি দিয়ে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেখানে থাকবে না, কিছু সময় পরে সে কি করবে, ওই যে 10 থেকে 20 হইলো, ওই 20-এর মধ্যে আবার 10 পরিবেশে ফেরত দিবে, দিয়ে সে এখানে আসবে। ওই যখন ফেরত দিবে তখন তখন কি হবে, বিকিরণ বর্ণালী, যেটা আমরা কি রূপে দেখবো, হচ্ছে ইটের মতো লাল বর্ণে দেখবো, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে তোমাদের বর্ণালীর কথাবার্তা, শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, ঠিক আছে। এখন বর্ণালীর জন্য যে ব্যাপার, এই যে বর্ণালী তুমি দেখলা, এখানে শক্তির কথাবার্তা, যে এখানে শক্তি কত, উপরে শক্তি কত, বা উপরে শক্তি কত, নিচে কত, ঠিক আছে। তাহলে এখানে আমাদের শক্তির একটা ইয়ে আসবে, হ্যাঁ। দেখো যে আমি আবার এটা একটু দেখাই, যে এখানে মেনলি কি ইয়ে করতে হবে। ধরো এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। প্রথম কথা শক্তিকে আমরা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, এনার্জি। দ্বিতীয়টা কি বলি, দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে গেল একটা শক্তির পার্থক্য হতে পারে, এখানে থেকে এখানে আসলো শক্তির পার্থক্য হতে পারে, ঠিক আছে। এই পার্থক্যকে সবসময় কি দ্বারা প্রকাশ করি, ডেল দ্বারা প্রকাশ করি। ডেল মানে পার্থক্য বোঝায়, ঠিক আছে, -E1 বা E1 - E2, ওকে। আচ্ছা, এখন এই যে এটা জন্য সূত্র কি, E = H নিউ, অনেকটা নাইনের মতো, ঠিক আছে। এটা কেমন উচ্চারণ, NEU, নিউ, ঠিক আছে, এটা নিউ উচ্চারণ, ঠিক আছে। এখন নিউ ইকুয়াল টু কি হয়, C/λ হয়। নিউ ইকুয়াল টু কি হয়, C/λ, C/λ। এখন এইচ তো তোমরা আগেই জানো, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, মানও বলে দেওয়া হয়েছে। সি তো আলোর বেগ, আর ল্যামডা কি, ল্যামডা তোমরা জানো যে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে নিউ কি, নিউ মানে C/λ। এখন নিউ কি, নিউ হচ্ছে তোমার যে এই যে তোমার যে বিকিরিত যে শক্তি হচ্ছিল, মানে তোমার যে বর্ণালীগুলো দেখলা, এগুলো তো বিকিরণের ফলে হচ্ছিল না, বিকিরণ বর্ণালী বলছিলাম। তাহলে এই যে বিকিরিত শক্তির কম্পাঙ্কটাকে নিউ বলা হয়। কিন্তু আমরা ডিরেক্ট নিউ না, আমরা নিউকে এরকম ইয়ে করে ভেঙে নেওয়ার পরে আলোর বেগ বসাবো আর ল্যামডার মান বসাবো, ঠিক আছে। ল্যামডার মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর এইচ তো প্লাঙ্কের ধ্রুবক। এইটা খালি তোমাদের সূত্র জানলেই ইজ মোর দ্যান এনাফ, তোমাদের এখান থেকে কোনো ম্যাথ করতে হবে না, সোজা কথায়। জাস্ট কি বর্ণনা করবা, বিকিরণ বর্ণালী, শোষণ বর্ণালী। তার 3 নম্বর পয়েন্ট আমরা কি বর্ণনা করবো, দেখো আবার আগের দিকে আসি। এই যে এখানে দেখো বর্ণালী সংক্রান্ত। তাহলে আমরা এখানে, তোমরা যদি কেউ ভালো করতে চাও, সে দুটা বর্ণালীর কথাই বলতে পারো, বিকিরণ বর্ণালী, শোষণ বর্ণালী। তারপর সে আসো, সে এভাবে একটা ছবি দেখাতে পারো, বা এই ছবি একটু বেশি হয়ে গেছে, এটা দেখাতে পারো। ধরো একদিকে তুমি নিচ থেকে উপরে নিয়ে যাবা, একদিকে উপর থেকে নিচে নিয়ে যাবা। উপর থেকে নিচে নিয়ে আসলে কি করবা, বিকিরণ বর্ণালী দেখাবা, নিচ থেকে উপরে গেলে কি দেখাবা, শোষণ বর্ণালী দেখাবা। তারপর এই বর্ণালী মানে কি, মেইনলি শক্তির পার্থক্য, এটাকে তোমরা কি দ্বারা দেখাবা, এইচ নিউ। তারপর ওই আগের কথা, সুন্দর করে সাইটে এইচ মানে কি দেখাও, নিউ মানে কি দেখাও, সি মানে কি দেখাও, ল্যামডা মানে কি দেখাও। এতগুলো তুমি যে লিখো, তোমার খাতায় 2 পৃষ্ঠায় একটা গ বা ঘ নাম্বারই হয়ে যাবে, হ্যাঁ। ওকে, এইটুকু অবধি তোমাদের ছিল হচ্ছে। আচ্ছা, আরেকবার একটু তোমাদের দেখাই দিই।
এইটুকু অবধি তাহলে যা কিছু বললাম এইটুকু অবধি তোমাদের ছিল হচ্ছে বোর পরমাণু মডেল। দেখো এখানে আমরা জাস্ট কয়টা ওয়ার্ড লিখছি, সেগুলো কিন্তু আমরা বর্ণনা করতে পারবো। স্থির কক্ষপথ মানে n 1 2 3 4 যেগুলো বলছিলাম, k-element ওগুলো লিখতে পারো। কৌণিক ভরবেগ, তাহলে ইলেকট্রন যে একটা নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরতেছে তখন যে বেগ সেটাই কৌণিক ভরবেগ। তারপর তোমার কি লিখবা, mvr = n/2 পাই। প্রত্যেকটা এখন কি কি এম কি এগুলা কি দেখাও। বর্ণালী সংক্রান্ত লাস্টে তো বললামই যে বর্ণালী কি একটা ছবি একটু ছোট করে দেখাতে পারো, দেন ওই যে সূত্রটা দেখাবা, এইচ নিউ। ঠিক আছে।